আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব পিএইচপি এর ইফ এলস স্টেটমেন্ট কিভাবে কাজ করে, তারপর আমরা শিখব সুইচ কেস কিভাবে কাজ করে এবং লাস্টে আমরা দেখব পিএইচপিতে লুপ কিভাবে কাজ করে, কিভাবে লিখতে হয়, কত প্রকার সবই দেখব। আপনারা জানেন আমাদের এই পিএইচপি টিউটোরিয়ালটি টোটাল 6টা মডিউলে বিভক্ত। তো আপনারা যারা 1 নম্বর মডিউলের ভিডিওটা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। আই বাটনের লিঙ্কটা দেওয়া থাকবে। তো ওই ভিডিওটা না দেখে এই ভিডিও দেখলে আসলে খুব একটা বুঝতে পারবেন না। আপনারা যারা নতুন পিএইচপি শিখতেছেন, ভিডিওটা শুধু তাদের জন্যই স্পেশালি বানানো। তো আপনারা সবাই 1 নম্বর মডিউলটা দেখেই এই মডিউলটা কন্টিনিউ করবেন। তো চলুন শুরু করি। আমরা শুরুতেই দেখব ইফ এলস। তো ইফ এলস হলো শর্তভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার উপায়। কোডের মধ্যে নির্দিষ্ট শর্ত পূরণ হলে কোন অংশ চালানো হয় বা কোন অংশ রান করবে এবং শর্ত পূরণ না হলে কোন অংশ রান করবে, এই জিনিসটা ইফ এলস দিয়ে হ্যান্ডেল করতে হয়। এরপর আমরা দেখব সুইচ কেস হলো অনেক শর্তের মধ্যে যে কোনো একটি মিলে গেলে কাজ করার পদ্ধতি। মানে ইফ এলস তো একটা শর্তের উপর নির্ভর করে, কিন্তু সুইচ কেসটা হলো অনেকগুলা, মানে মাল্টিপল শর্তের মধ্যে যেই কোনো একটা শর্ত মিলবে এবং সেটা এক্সিকিউট করবে, এটাই হচ্ছে সুইচ কেস। এরপর আমরা দেখব লুপ দিয়ে আমরা বারবার কোড চালাতে পারি যতক্ষণ শর্ত সত্য থাকে। মানে একটা শর্ত বা একটা কন্ডিশন যতক্ষণ পর্যন্ত সত্য থাকবে, মানে মিলবে, ততক্ষণ পর্যন্ত লুপটি চলতে থাকবে এবং কোডগুলো এক্সিকিউট করবে। তো চলেন আমরা ধাপে ধাপে একটার পর একটা এক্সাম্পল দেখি। তো আমরা প্রথমেই ইফ এলস স্টেটমেন্ট দেখব। তো দেখেন, আমি গত পর্বে যে ফাইলটা ক্রিয়েট করছিলাম, যে ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম সেটাই ওপেন করছি এবং ব্রাউজারে আমি সেই ফাইলটাকে রান করে রাখছি এবং এটা এখন এমটি আছে। তো আমরা এখন দেখব ইফ এলস স্টেটমেন্ট। তো ইফ এলস এর একটা সিনট্যাক্স আছে। তো প্রথমে আমরা ইফের সিনট্যাক্সটা দেখি। তো ইফ তারপর হচ্ছে ব্র্যাকেট, এই যে এটা হচ্ছে ইফ স্টেটমেন্টের সিনট্যাক্স। ইফ স্টেটমেন্ট লেখার জন্য প্রথমে আমরা ইফ লিখবো, তারপর হচ্ছে এই ব্র্যাকেটের ভেতরে আমরা কন্ডিশন লিখবো, এখানে কন্ডিশন, এবং এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এইখানে এক্সিকিউট হবে কোড। ঠিক আছে, এইভাবে আমরা ইফ এলস লিখব। তো আমরা ইফ এলসের এক্সাম্পল দেখি। প্রথমে মনে করেন আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম এজ। তো ভেরিয়েবল কিভাবে ডিফাইন করতে হয় এবং কিভাবে লিখতে হয় এটা কিন্তু আমরা গত ভিডিওতে দেখে আসছি। তো আমরা এখন একটা ভেরিয়েবল নিলাম, সাপোজ এইজ = 20। এখন এই এজটাকে আমরা এই কন্ডিশনের ভেতরে দিয়ে দেব। এখন এই কন্ডিশনের ভেতরে দেওয়ার পরে এটা তো শুধু এজ দিলাম, মানে 20 লিখলাম, এই 20 মানেই কিন্তু এজ। তাহলে এই এজ = যদি 20 হয় তাহলে এখানে কোড রান করবে। আমরা ইকো করব এটা ইওর এজ ইজ 20, মানে কি আমরা এই এজটাকে আমাদের ভ্যালু হিসেবে নিলাম এবং কন্ডিশন দিলাম এই এজ যদি 20 হয় তাহলে আমাকে এটা দেখাও। এখন এইখানে আরেকটা ব্যাপার দেখেন, আমরা ভেরিয়েবল ডিফাইন করার জন্য একটা সমান দিছি, কিন্তু এজ = 20 মানে কন্ডিশনের সময় দুইটা সমান দিছি। এটার কারণ একটা সমান দিয়ে আমরা প্রোগ্রামিংয়ে সবসময় ভ্যালু ডিফাইন করি, যেমনটা এই ভেরিয়েবলের ক্ষেত্রে ঘটছে। কিন্তু যখন কন্ডিশন দেব তখন আমাদের দুইটা সমান দিতে হয় এবং এইগুলো অপারেটর। এই অপারেটর নিয়ে আমরা সম্পূর্ণ একটা ভিডিও দেখব, আপাতত মাথায় রাখেন। দুইটা সমান মানে এইটার সমান এইটা, দুইটা সমান মানে এটা বোঝানো হয়। মানে একটার আমরা যেভাবে ম্যাথে দেখি একটা সমান মানে সমান বোঝানো হয়, এইখানে দুইটা সমান মানে একটা সমান বোঝানো হয়। এখন এই কোড যদি আমি রান করি, দেখেন কি আসে, ইওর এজ ইজ 20, মানে আমাদের শর্তটা সত্য হয়েছে বা মিলছে।
কারণ আমাদের এটার ভ্যালুও 20, এইখানের ভ্যালুও 20। সো এখন যদি এটাকে ভুল দেই কোনো একটা কিছু, সাপোজ আমার এখানে 30 দিলাম, তাহলে তো এটা ভুল, কারণ এটার সাথে এটা মিলতেছে না। সেই ক্ষেত্রে কিন্তু এটা রান করতেছে না, মানে এই কোডটা এক্সিকিউট হবে না। এখন এই যে ভুল হয়েছে, আমরা কিন্তু আগেই বলছিলাম ইফ এলসের একটা না হলে আরেকটা হবে, এটাই বলছিলাম। যেহেতু এটা হয় না, সেহেতু আমাদের আরও একটা ব্লক নিতে হবে, সেটা হচ্ছে ইলস। তো ইলস লেখার জন্য এইভাবে আমরা সিনট্যাক্স দেব। এখন দেখেন এইখানে কি হচ্ছে, এটা যদি সত্য হয় তাহলে এই কোডটা রান হবে, আর যদি এটা সত্য না হয় তাহলে এইখানের ব্লকটা রান হবে, ইউর এজ ইজ 30। আমি এটা দিয়ে দিলাম। দেখেন এখন বিষয়টা কি হয়েছে, ইউর এজ ইজ 30, তার মানে এটা হয় নাই। আচ্ছা, তার মানে এটা আমাদের মিলে নাই। আবার যদি এখানে মিলে যায়, সেই ক্ষেত্রে এটা যদি এটা মিলে যায়, সেই ক্ষেত্রে এখানে আসবে এই এক্সিকিউটটা করবে, এই কোডটা এক্সিকিউট করবে। সো এই হচ্ছে ইফ এলস। এবং এইখানে আমরা আরও একটা কন্ডিশন দিয়ে দিতে পারি। সাপোজ এখানে 20-এর থেকে ছোট অথবা সমান, যদি এইটা হয়, এখন আমাদের কন্ডিশনটা অন্যভাবে কাজ করবে, তখন তো সমান হলেই কাজ করতে। এখন এইখানে যদি আমরা এটা এইভাবে হবে, এটার মানে হচ্ছে কি, এই এজের কন্ডিশনের যে ভ্যালুটা আসবে সেটা যদি 20-এর নিচে অথবা 20 হয়, তাহলেই এই কোডটা এক্সিকিউট করবে, মানে এই ব্লকটা। এখন আমরা এখানে যদি 15 দিই, তাও দেখেন এই ব্লকটাই এক্সিকিউট করতেছে, ইউর এজ ইজ 20, মানে আমরা এখানে যা দিয়ে দিছিলাম সেটা। তার মানে আমরা যেই কন্ডিশনটা দেব সেই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলেই এই ব্লকটা এক্সিকিউট হবে, আর যদি সত্য না হয় তাহলে আরও একটা ব্লক আসবে, সেটা হচ্ছে এলস, এই পার্টটা এক্সিকিউট হবে। তাহলে হচ্ছে আমাদের কোডে কোনো এরর বা কোনো ভ্যালুলেস কোনো ডাটা থাকবে না। এইটা হচ্ছে কন্ডিশন। তো আশা করি ইফ এলস বুঝতে পারছেন। তো এখন আমরা দেখব সুইচ কেস। এই কোডটাকে আমি কমেন্ট আউট করে দিলাম। তো সুইচ কেস হলো অনেকগুলো শর্তের মধ্যে কোনো শর্ত যদি মিলে যায় এবং সেই মিলে যাওয়া ব্লকটা এক্সিকিউট হবে, এইটাকে সুইচ কেসে আমরা হ্যান্ডেল করতে পারি। যেমন দেখেন আগের কোডে আমরা দেখছি ইফ এলসে একটা কন্ডিশন, মানে একটা শর্ত দিছি আমরা, কিন্তু সুইচ কেসে হচ্ছে আমরা মাল্টিপল শর্ত নিয়ে কাজ করতে পারি, মানে একাধিক। ধরেন আমরা 8টার মতো একটা 8টা বা এরও বেশি আমরা কোনো একটা সুইচ কেসের মধ্যে যদি ভ্যালু ডিফাইন করে দিই এবং সেইখান থেকে যেটা সত্য হবে সেটাই এক্সিকিউট করবে। তার মানে এক কথায় মাল্টিপল কন্ডিশন নিয়ে আমরা সুইচ কেসে কাজ করতে পারি এবং যেটা সত্য হবে সেই ব্লকটাকে এক্সিকিউট করবে। তো ইফ এলসের মতো সুইচ কেসেও সিনট্যাক্স আলাদা, ইফ এলসের মতো সুইচ কেসেও সিনট্যাক্স আছে। তো সুইচ কেস লেখার সিনট্যাক্স হলো, প্রথমে আমরা সুইচ লিখবো, সুইচ লিখে আমরা ব্র্যাকেট দেব এবং অথবা কন্ডিশনাল পার্ট। তো সুইচ কেসের দেখেন এটা হচ্ছে সুইচ কেসের সিনট্যাক্স। তো এটা হচ্ছে কিওয়ার্ড এবং এইখানে আমরা হচ্ছে কন্ডিশন দেব এবং এইখানে আমরা হচ্ছে কেস দেব। তো এটা হচ্ছে কেস, অথবা এইখানে আমরা দেব কন্ডিশন এবং এইখানে আমরা দেব সত্য কি মিথ্যা। এই যে ভ্যালুটা আমরা যেমন এইখানে দিছিলাম, কন্ডিশনের মধ্যে কিন্তু ভ্যালুটা দিয়ে দিছি যে এটা সত্য হবে না মিথ্যা হবে। তো এই সুইচ কেসে আবার এটা আলাদা করতে হয়, আমরা এখানে কন্ডিশন দেব এবং এইখানে ভ্যালুটা দেব, তারপর আমরা এখানে এক্সিকিউশন করব। তো এই যে এক্সিকিউশন, এই হচ্ছে আমাদের টোটাল সুইচ কেসের সিনট্যাক্স। তো চলুন আমরা এক্সাম্পল দেখি। তো এক্সাম্পল দেখার জন্য আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিই শুরুতেই, ভেরিয়েবল ডে। সাপোজ মানডে নিলাম, মানে কোনো একটা দিনের নাম নিলাম। আমি এখানে 7 দিনের নাম থেকে কন্ডিশনালি একটা দিনকে বের করব। তো সাপোজ আমি প্রথমে একটা ভেরিয়েবলে মানডে নিয়ে নিলাম। এখন আমরা এখানে কন্ডিশন দেব $ডে, মানে আমাদের যেই মানডেটা আছে মানে কন্ডিশন। তো কন্ডিশনের ভিতরে আমরা এই আমাদের ডে ভ্যারিয়েবলকে দিয়ে দিলাম এবং এই কেসের মধ্যে আমরা দেব
কন্ডিশনের যেই ভ্যালুটা থাকে নর্মালি, তো কন্ডিশনের ভ্যালু হিসেবে আমরা সাপোজ এখানে দিয়ে দিলাম মানডে। দেখেন এখন এখানে কি হইতেছে, আমরা কন্ডিশনে এটা দিয়ে দিছি, এখন কেসের মধ্যে যে মানডে দিছি এই মানডেটা যদি এই ডে অথবা এই মানডের সাথে মিলে তাহলেই শুধু এই কোডটুকু এক্সিকিউট হবে, তারপরে এটা ব্রেক হয়ে যাবে। ঠিক আছে, ব্রেক হয়ে যাবে মানে এখানে থেমে যাবে, তার মানে যেখানে এসে মিলে যাবে সেইটাই এখানে রান করবে। এবং এইখানে স্পেলিংটাও খুব গুরুত্বপূর্ণ, স্পেলিং মিস্টেক করা যাবে না, এইখানে যা থাকবে এখানেও সেম থাকতে হবে, তারপরেই এটা মিলবে। তো এটা দিলাম একটা দিনের জন্যে। তা আমরা এখন পরবর্তী দিনেরটা দিই, এখানে আবার কেস দিব, তারপরে সাপোজ টুইসডে দিলাম, তারপরে আবার দিলাম। এখন দেখেন এইখানে যদি এই ভেরিয়েবলটা টুইসডে হয় তাহলে এই কোডটুকু এক্সিকিউট হবে। তো এইভাবে আমরা 7 দিনেরটা তো দেখেন আমরা এখানে 7 দিনের নাম সহ কোড বসাই দিছি এবং লাস্টে দেখেন আমরা একটা ডিফল্ট নামের কিওয়ার্ড নিছি যেখানে আমরা কেস নিতাম। এর মানে হলো দেখবে যে মিলে কিনা, মানে এটার সাথে কোনো এক জায়গায় মিলে কিনা। যদি কোনোটাই না মিলে তখন এই ডিফল্টটা এক্সিকিউট হবে। ঠিক আছে, তো এইটা বোঝার জন্য দেখেন আমরা এখানে যদি এই কোডটাকে যদি রান করি, তো দেখেন টুডে ইজ মানডে, তার মানে কি টুডে ইজ মানডেটা আমাদের কোথায় লেখা আছে দেখেন শুরুতেই। তার মানে যখন এই মানডের সাথে এই কেসের মানডে মিলে গেছে তখন এই কোডটুকু রান করে দিয়ে এটুকু স্কিপ হয়ে গেছে, মানে এটুকু একদম বন্ধ হয়ে গেছে। তার মানে আমার কন্ডিশন মিলে গেছে, শর্ত মিলে গেছে, এর জন্য এটা বন্ধ হয়ে গেছে। এখন আমি কোনো কারণে ওই থার্সডেটাকে যদি এখানে নিয়ে দেই তাহলে দেখেন যেখানে এই লেখাটা মিলবে সেইখানে এসে এক্সিকিউট হবে, আর কোনোটাই কিন্তু মিলবে না। মাল্টিপল কন্ডিশন কিন্তু এখানে অনেকগুলোর মধ্যে একটা মিলবে এবং সেটাই এক্সিকিউট হবে। দেখেন টুডে ইজ থার্সডে। আর এই ডিফল্টটা তখনই কাজ করবে যখন এই কোনোটার সাথে কোনোটা মিলবে না। সাপোজ এইখানে আমি অন্য একটা ডে দিলাম, সাপোজ অফ ডে, এটা তো আসলে কোনো দিনের নাম না, মানে মিলতেছে না, আমাদের কোনো কন্ডিশনের সাথে মিলতেছে না, তখন আমাদের এইটা শো করবে। তো দেখেন ঠিক তাই হচ্ছে, ইটস এ উইকেন্ড। তার মানে এটা কোনো দিনই শো করবে না, কোনো দিনেরটাই মিলতেছে না বিধায় এই জিনিসটা শো করতেছে। এই ছিল আমাদের সুইচ কেসের ধারণা। তো এখন আমরা দেখব হচ্ছে লুপ। কোডটাকে আমি কমেন্ট আউট করে দিলাম। এখন আমরা দেখব পিএইচপি লুপ। পিএইচপিতে অনেকগুলো লুপ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হোয়াইল লুপ, ফর লুপ, ফর ইচ লুপ। এইগুলা মোস্ট অফ দ্য টাইম ব্যবহার করা হয় আর কি প্রজেক্টের ক্ষেত্রে। তারপর আমরা বাকিগুলা দেখব, আমরা মেইন লুপগুলা শুরুতে দেখে নিই। প্রথমে আমাদের আছে হোয়াইল লুপ, তারপর আছে ফর লুপ, তারপর আছে ফর ইচ লুপ। লুপ জিনিসটা কি? লুপ হলো কোনো একটা নির্দিষ্ট কোডকে আমরা বারবার প্রিন্ট করতে পারি বা এক্সিকিউট করতে পারি যতক্ষণ পর্যন্ত শর্ত সত্য থাকবে, মানে আমাদের কন্ডিশন যতক্ষণ পর্যন্ত সত্য থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপ কী করবে, একই কোড বারবার এক্সিকিউট করবে। অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু এটা লাগে যে একই ধরনের কাজ বারবার করা লাগতেছে এবং সেই কাজটা আমরা কিন্তু বারবার কোড লিখে করলে অনেক সময় সাপেক্ষের ব্যাপার। তো এই কাজটা এই লুপগুলা দিয়ে ইজিলি হ্যান্ডেল করা যায় এবং এক একটা লুপের এক একটা বৈশিষ্ট্য আছে। চলুন আমরা প্রথমে হোয়াইল লুপটা দেখি। তো হোয়াইল লুপের সিনট্যাক্স দেখি আমরা প্রথমে। হোয়াইল লুপ লেখার জন্য আমরা প্রথমে হোয়াইল লিখব, সরি হোয়াইট হয়ে গেছে, হোয়াইল, এটা কন্ডিশন এবং এই যে দেখেন এটা হচ্ছে আমাদের হোয়াইল লুপের সিনট্যাক্স। তো এইটা হচ্ছে কন্ডিশনেরই আমাদের। আমরা প্রথমে হোয়াইল লিখব, তারপর আমরা এখানে কন্ডিশন দেব যে সত্য মিথ্যার যে ব্যাপারটা ছিল যতক্ষণ পর্যন্ত মিলবে, কন্ডিশন যতক্ষণ মিলবে সেই মিলার কন্ডিশনটা আমরা এখানে দেব এবং এইখানে হচ্ছে কোড এক্সিকিউশনের কাজ করব। তো এক্সাম্পল স্বরূপ আমরা এখানে সাপোজ প্রথমে একটা ভ্যারিয়েবল নিয়ে নিই, সাপোজ i = 0, এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। এখন আমরা এই আইকে যদি কন্ডিশনের মধ্যে দেই এবং এইখানে যদি সাপোজ আমরা
0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করি। তো এটার জন্য হচ্ছে আমরা দেখেন এই হচ্ছে আমাদের হোয়াইল লুপের সম্পূর্ণ স্ট্রাকচার। প্রথমে আমরা আয়ের মান 0 ধরে নিছি, তারপর আয়কে কন্ডিশনের মধ্যে দিয়ে আমরা এখানে এক্সিকিউট করছি এবং লাস্টে আয়কে প্লাস প্লাস করে দিছি, মানে যতক্ষণ পর্যন্ত 10 না হবে ততক্ষণ পর্যন্ত 1 2 3 4 এভাবে করে প্রিন্ট করবে আমাদের এই কোডটাতে। তো এটার আউটপুটটা আমরা দেখি। দেখেন দিস নাম্বার ইজ 0 1 2 3 4 এভাবে 10 পর্যন্ত চলে আসছে। এটাই হচ্ছে হোয়াইল লুপের কাজ। এখন এই কোডটুকু যদি আমরা লিখতে যাইতাম একের পর এক, তাহলে আমাদের এই 10টা লাইন কোড লেখা লাগতো। আর এখানে আমরা কি একটা কন্ডিশনের উপর বেস করে কিন্তু সম্পূর্ণ কোডটা লিখে দিতে পারতেছি। এখন এই জিনিসটা যদি আমরা একে থেকে করি তাহলে দেখেন এখানে 1 থেকে শুরু হবে। এইভাবে করে আমরা হচ্ছে একই কোড বারবার চালানোর জন্য আমরা হোয়াইল লুপ ব্যবহার করতে পারি। এখন এই আয়কে আমরা যদি শুরুতে দিই তাও কিন্তু কাজ করবে। তখন কি হবে দেখেন বিষয়টা, প্রথমে তো আমরা আয়কে 1 ধরেই নিছি, যখন এই আয়টা এই আউটপুটের আগে আসছে তখন দেখতেছি প্লাস প্লাস করে 1 ইনক্রিমেন্ট করে দিছে। প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট করা। সাপোজ এই 1-এর ইনক্রিমেন্ট বলতে বোঝানো হয়েছে এই 1-এর সাথে আরও 1 যোগ হবে, 2-এর সাথে আরও 1 যোগ হবে, 3-এর সাথে আরও 1 যোগ হবে, এভাবে যোগ হয়ে এই সংখ্যাগুলো প্রিন্ট করতেছে। এখন দেখেন 2 থেকে শুরু হয়েছে, এর কারণ হচ্ছে আমরা আউটপুটের আগে প্লাস প্লাস করে দিছি, মানে ইনক্রিমেন্ট করাই দিছি, এর জন্য 2 থেকে আসতেছে। আর এইখানে আমরা 1 দিয়ে দিছি যেহেতু, সেহেতু আরও 1 ইনক্রিমেন্ট হলে 2 হয়। সো 2 থেকেই রান হয়েছে আমাদের কোড। এই হচ্ছে আমাদের হোয়াইল লুপ, আশা করি বুঝতে পারতেছেন। এবং এরপরে আমরা এখন দেখব হচ্ছে ফর লুপ। ফর লুপেরও কনসেপ্ট ঠিক একই রকম, কিন্তু স্ট্রাকচার আলাদা, সিনট্যাক্স আলাদা। দেখেন ফর লুপ লেখার জন্য আমাদের প্রথমে ফর লিখতে হয়, তারপরে কন্ডিশনাল এরিয়া, দেন হচ্ছে আউটপুট। দেখেন আমরা ফর লুপের কিওয়ার্ড হবে ফর, এখানে যেরকম হোয়াইল ছিল এখানে ফর, এবং এখানে হচ্ছে আমরা কন্ডিশন দেব। এটা হচ্ছে কন্ডিশন এরিয়া আর এখানে হচ্ছে আউটপুট এরিয়া। এখন ফর লুপেও সেম ধরেন একই রকম, আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিই এখানে প্রথমে, তো আই নিয়ে নিছি। এখন এই আইকে যদি আমি ফর লুপে দিয়ে দিই, ফর লুপের আরও একটা পার্ট হচ্ছে ফর লুপের কন্ডিশনাল এরিয়ার মধ্যে আমাদের কয়েকটা কাজ করতে হয়। প্রথমে হচ্ছে ইনিশিয়াল করা লাগে, তারপর হচ্ছে কন্ডিশন, এবং তারপর হচ্ছে ইনক্রিমেন্ট। দেখেন এই হচ্ছে আমাদের ফর লুপের মূল স্ট্রাকচার। এখন এই ইনিশিয়াল, কন্ডিশন, ইনক্রিমেন্ট বলতে কি বোঝানো হয়েছে দেখেন। ইনিশিয়াল মানে আমরা যে ভ্যারিয়েবলটা নিছি এই সেম ভ্যারিয়েবলটাকে আমরা বসাই দেব, ঠিক আছে। এই যে আমরা ইনিশিয়াল করে ফেলছি আমাদের ভ্যারিয়েবলটাকে, এবং এইখানে আমরা কন্ডিশন দেব এবং এইখানে ইনক্রিমেন্ট করব। এখন ইনক্রিমেন্টও আমরা জানি, ইনক্রিমেন্ট বলতে বোঝানো হয়েছে এইটাকে প্লাস প্লাস করা। দেখেন এই সেম জিনিসটাই এটার ভেতরের ব্লকে করা হচ্ছে, এটার কন্ডিশন এরিয়ার ভেতরেই করা হচ্ছে। এবং এইখানে আমরা হচ্ছে কন্ডিশনটা দেব। তো কন্ডিশনটা হবে হচ্ছে $i যতক্ষণ পর্যন্ত, দেখেন এখানে আমরা কি করছি, এই একই কাজ করছি, শুধু এটা ফর লুপে এবং আলাদা একটা স্ট্রাকচারে। এখন কিন্তু এই সেম আউটপুটগুলোই পাওয়া যাবে। এটা যদি আমরা রিফ্রেশ করি দেখেন এটা সেম, দ্য নাম্বার ইজ 1 to 1 থেকে 10 পর্যন্ত চলে আসছে। তো এইটা হচ্ছে ফর লুপ। সব সময় ফর লুপ এইভাবেই গঠিত হবে। প্রথমে ইনিশিয়াল করতে হবে, তারপর আমরা কন্ডিশনাল যে পার্টটুকু সেটুকু লিখব, তারপর আমরা ইনক্রিমেন্ট করব। তো আশা করি ফর লুপটা বুঝতে পারছেন, ইজি আছে অনেক। এরপর আমরা দেখব হচ্ছে ফর ইচ লুপ। তো ফর ইচ লুপটা সব থেকে বেশি ব্যবহৃত হয় আমার জানা মতে কোনো প্রজেক্ট করাকালীন। তারপরেও ফর লুপও ব্যবহার হয়, হোয়াইল লুপও ব্যবহার হয়, ক্ষেত্র বিশেষ এক একজনের লজিকের উপর ডিপেন্ড করে কার কোন লুপটা প্রয়োজন হইতেছে। আমরা এখন ফর লুপটা দেখব।
সরি ফর ইচ লুপটা দেখব। মানে ঘোড়ায় পেছে সবগুলা লুপের কাজ একই। সো আমরা ফর ইচ লুপের স্ট্রাকচার দেখি। এই হচ্ছে আমাদের ফর ইচ লুপ, কন্ডিশনাল এরিয়া, আউটপুট এরিয়া। তো দেখেন ফর ইচ লুপ এবং এই ফর অন্যান্য লুপের চেয়ে এই ফর ইচটা কেন জনপ্রিয়, চলুন আপনাদেরকে এটা একটু বোঝাই। এখানেও বুঝতে পারতেছেন এটা কিওয়ার্ড, এখানে কন্ডিশনাল এরিয়া এবং এখানে আউটপুট এরিয়া। এখন এই ফর লুপ কিন্তু অন্যান্য লুপের মতো কাজ করবে না। সাপোজ দেখেন আমরা একটা ভেরিয়েবল নিলাম এবং এটাকে এটাই সাপোজ মনে করেন এটাই দিলাম এবং এইখানে আউটপুটে সাপোজ এটাকেই করে দিলাম। যেহেতু ওই দুইটা সেম মিলছে, এটাও মিলার কথা, কিন্তু দেখেন এটা কিন্তু কোডের ভিতরেই এরর দিয়ে দিছে এবং আমরা যদি রান করাই দিস পেজ ইজ নট ওয়ার্কিং, মানে ও ওয়ার্ক করতে পারতেছে না। এর কারণ কি, এই ফর লুপের একটা বিশেষত্ব হলো এই ফর লুপকে আপনার অ্যারে দিতে হবে। ফর লুপ সরাসরি অ্যারে ডাটা রিড করতে পারে, এই জিনিসটা মাথায় রাখবেন। এই সরি ফর বলতেছি, এটা ফর ইচ লুপ। এই ফর ইচ লুপকে সবসময় অ্যারে দিতে হবে এবং এ সরাসরি অ্যারে রিড করতে পারে। তো এটা কেমন চলুন দেখি। যেমন দেখেন আমরা একটা ভেরিয়েবল নেই নেমস, আমরা কিন্তু আগেই দেখে আসছি অ্যারে কিভাবে লিখতে হয় অথবা ডিফাইন করতে হয়। তো এটা হচ্ছে অ্যারে, আমাদের 4টা নামের একটা অ্যারে। তো এই অ্যারেটাকে আমরা যদি সরাসরি ফর ইচে দিয়ে দিই, এর মানে কি দেখেন তারপর কিন্তু এরর আসছে। সরাসরি অ্যারেকে কিন্তু দিয়ে দিছি, এরপরও এরর আসতেছে। এর কারণ হচ্ছে এই ফর ইচ লুপ কী করবে, এই অ্যারেটাকে আবার আলাদা আলাদা ভেরিয়েবলে নিয়ে নেবে এই প্রত্যেকটা ভ্যালুকে। যেমন দেখেন এই কমা পর্যন্ত একটা ভ্যালু, এই কমা পর্যন্ত একটা ভ্যালু, এই কমা পর্যন্ত এইটা। তো এই যে ভ্যালু, এই ভ্যালুগুলা আলাদা আলাদা ভেরিয়েবলে নেবে। যেমন এইখানে তো অনেকগুলা ভেরিয়েবল, তো এই ভেরিয়েবলকে আলাদা আলাদা ভেরিয়েবল করে একটা 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 সিরিয়াল বাই সিরিয়াল প্রিন্ট করবে। তো এইটা করার জন্য আমাদের এখানে আরও একটা কিওয়ার্ড দিতে হবে অ্যাজ এবং ভেরিয়েবল নেম। সো এই অ্যারে হচ্ছে এই নেমটা এবং এই নেমটা হচ্ছে এই নেমটাকে এক্সট্র্যাক্ট করার পর যেই ভেরিয়েবলের ভেতরে এই ডাটাগুলো থাকবে সেই ভেরিয়েবলটা হচ্ছে এই নেম, আর এই অ্যাজটা হচ্ছে কিওয়ার্ড এটা থেকে এটাতে কনভার্ট করার জন্যে। এখন আমরা যদি এই নেমটাকে প্রিন্ট করি, দেখেন ইকো দ্য নেম ইজ সাপোজ এইটা দিয়ে কী হবে, এই প্রত্যেকটা নাম আলাদা আলাদা একের পর এক সিরিয়ালি প্রিন্ট করবে। তো দেখেন এখন এটা যদি রিফ্রেশ দেই, দেখেন নেম ইজ জন, নেম ইজ জান ডিও স্মিথ। দেখছেন এই ফর ইচ লুপের ভিতরে আপনি অ্যারে ছাড়া দেবেন তো এরর আসবে। অ্যারেকে একটা সিঙ্গেল ভ্যারিয়েবলে নিয়ে তারপর সেটাকে প্রিন্ট করাতে হবে। এই হচ্ছে ফর ইচ লুপের বিশেষত্ব। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে ফর ইচ লুপটাও কাজ করে। তো এই হচ্ছে আমাদের ফর ইচ লুপ, ফর লুপ, হোয়াইল লুপ এবং ইফ এলস স্টেটমেন্টস, সুইচ লুপ, এগুলো আমরা আশা করি বুঝতে পারছি। তো যদি কারো কোনো কনফিউশন থাকে, কেউ কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি রিপ্লাই করে জানানোর চেষ্টা করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসলে আমি নতুন ইউটিউবে জয়েন করছি, এর জন্য আসলে এতটা প্রফেশনাল হয়ে উঠতে পারি নাই। কীভাবে ভিডিও এডিটিং করা লাগবে এইগুলোকে আমি কিছুই করতে পারি না এবং করিও না, সময়ও হয় না। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন, আমি রিয়েল টাইম এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আমরা পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ।